আজ ফের মুখ্যমন্ত্রীর এসআইআর মামলা শুনানি। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে ভার্চুয়ালি থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মুখ্যমন্ত্রীর। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আমরা এর আগের দিনে দেখেছিলাম বিচারপতি তিনি বলেছিলেন যে ছোটখাটো ভুলে যেন কারোর নাম বাদ না যায়, যেমন চ্যাটার্জি, ব্যানার্জি। তো সেক্ষেত্রে উভয় পক্ষের যে হলফনামার পর আজ কি এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হতে পারে? দেখো, সেই সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে। তার কারণ গত শুনানির দিনই কিন্তু সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি তারা বারবার করে এই বিষয়টা উল্লেখ করছিলেন যে কোনোভাবে নামের ভুলের জন্য বা ছোটোখাটো ভুলের জন্য যাতে কারোর নাম বাদ না যায় সেই বিষয়টি দেখার জন্যই সর্বোচ্চ আদালত রয়েছে এবং তারা দেখবেন যাতে একটি সমাধান সূত্র বেরিয়ে আসে। ইতিমধ্যেই দুপক্ষের তরফ থেকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছিল এবং এই বিষয়টির অর্থাৎ শুধুমাত্র পদবীর উচ্চারণের ভুলের কারণে যে সমস্ত মানুষদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় চলে এসেছে এবং যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়টাও যেরকম কমিশন আজকে জানাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের তরফ থেকেও তারা অতিরিক্ত কত আধিকারিক দিতে পারবেন কমিশনকে সেই বিষয়টাও জানানো হবে। ফলে সব মিলিয়ে একটি দিশা আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই 2টো নাগাদ এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তারপরে খুব স্পষ্ট হয়ে যাবে যে এই বাংলার এসআইআর নিয়ে সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কি কি নির্দেশ আসে। আজ ফের মুখ্যমন্ত্রীর এসআইআর মামলা শুনানি। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে ভার্চুয়ালি থাকতে পারেন মমতা। গত বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই সুপ্রিম শুনানি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, এবার ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত। উৎসাহিত নয় কি না নয় সেটা তো যে 1,36,00,000 মানুষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতা করে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। প্রতিটা মানুষ সুদে আসলে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব রাখছে। যারা এই হয়রানির লাইনে দাঁড়িয়েছে তারা ভোটের লাইনেই না হয় সেই হিসেবটা দিয়ে দেবে শ্রমিকবাবুর দলের জন্য। নামের বানানের একটা শব্দের অক্ষর এদিক ওদিক হলে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ খেতে হয়েছে। বাবার বয়স যদি 50 হয়ে যায় সেটা অপরাধ। প্রত্যেকের নাম হয় 2002 সালের তালিকায় রয়েছে, নইলে তাদের বাবা মার নাম রয়েছে। একেবারে বাঙালি যারা এই হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, যখন সুদে আসলে জবাব দেওয়ার হিসেব হচ্ছে বাঙালির, তখন কথা ঘোরানোর জন্য শ্রমিকবাবুর এই কথায় কিন্তু চিড়ে ভিজবে না। সুপ্রিম কোর্টে ইতিহাস। গত বুধবার দেশের শীর্ষ আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করেন কোন মুখ্যমন্ত্রী। তবে এর আগে অন্য আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I will just tell save democracy. সুপ্রিম কোর্টের নজিরবিহীন দৃশ্য, ভারতের ইতিহাসে এই প্রতিফলিত। May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am very grateful, sir, because of your kindness. My humble regards to my Honorable Chief Justice, Mr. Bagchi and Mr. Panchaliji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ছিল সেই মামলার শুনানি। মমতা পিটিশনার ইন পার্সন, অর্থাৎ নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title?
That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws' house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. আমার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে একটা ঐতিহাসিক দিন যে আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন। তিনি নিজে মামলা দাখিল করেছেন, তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন, কোর্ট তাকে শুনেছেন। সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখি। মামলাকারী মমতা, সওয়ালও করলেন মমতা, এই প্রথম সুপ্রিম কোর্টে। এর আগে অবশ্য তিনি অন্য আদালতে আইনি লড়াই লড়েছেন। 1993 সালের 21শে জুলাই 40 জন যুব কংগ্রেস কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগ ওঠে। এই মামলায় ব্যাংশাল আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় 1996 সালে 9 জুলাই। মামলাটার যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে, তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির এবং তিনি বললেন, অলোক, মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলো। উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন, মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে। 1994 সাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা যান পার্থ সিংহ রায় নামে এক যুবক। এই মামলায় বালুরঘাট আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 বছর হবে মমতা ম্যাডাম আর কি বালুরঘাটে আসেন, সাংসদ ছিলেন, লয়ারও ছিলেন, ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে। জজ কোর্টে জামিনের আবেদন করা হবে। বার লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে আমরা জজ কোর্টে যাই। নীলকান্ত বাগচি বেল মুভ করেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, সবাই আরো অনেকে ছিলেন। 1997 সাল চুঁচুড়া জেলা আদালতে সওয়াল করেন মমতা। আর এবার একেবারে দেশের শীর্ষ আদালতে মমতা সুপ্রিম কোর্টে নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। তৈরি হলো ইতিহাস। I will just save democracy. নিউজ 18 বাংলা। এসআইআর এ মমতার সুপ্রিম সওয়ালে প্রশংসায় মানিক। বাংলায় মুখ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ বলে প্রশংসা। বাংলার নাম নেতাদের উল্টো সুর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আর মমতার সুপ্রিম প্রতিবাদকে খাটো করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। বাংলা সিপিআইএম এর নেতাদের খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। মানিক সরকারের মন্তব্যকে হাতিয়ার করেই খোঁচা। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরো আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। একদিকে ত্রিপুরার বর্ষীয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। এবার বুঝে নিন। আর মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া। পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা হবে কবে? কবে হবে ভোট? এসব প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে, কারণ এসআইআর শুনানি শেষ করতে আরো 7 দিন সময় চান মুখ্য নির্বাচনী আধিকারিক। আর এর জন্য তিনি দিল্লিতে চিঠিও দিয়েছেন। শুনানির কাজ পিছলে ধাপে ধাপে সবই পিছবে ভোটের দিনক্ষণ ঘোষণাও। ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন? কবে হবে ভোট? এইসব প্রশ্ন উঠছে কারণ শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানির কাজ শেষ করতে পারেনি কমিশন। তাই শুনানির জন্য আরো 7 দিন সময় চেয়ে দিল্লিতে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দপ্তর চায়
শুনানির সময়সীমা বাড়ানো হোক 14 ফেব্রুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে প্রায় 1 কোটি ভোটারের। রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময় শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চাই সিইও দপ্তর। এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। শুনানিতে বাড়তি সময় লাগলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও দেরি হবে। তেমনটা হলে দেরি ভোটের দিন ঘোষণাতেও। এক্ষেত্রে কোনো ভোট শুরু থেকে ঘোষণা থেকে তা সম্পূর্ণ করা পর্যন্ত সর্বোচ্চ 45 দিন প্রয়োজন। এক্ষেত্রে আমাদের রাজ্যের এই ফেব্রুয়ারির শেষে যদি সম্পূর্ণ বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তার ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে ভোটটা কবে হবে তা নিয়েই কিন্তু একটা সংশয় দানা বেঁধেছে। এটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি। এখন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, 3-4 দিন ইসিআই নেয়। আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, তো নিশ্চয়ই পিছবে। যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 14-7 দিন টাইম যথেষ্ট আছে। অনেকেরই প্রশ্ন, এসআই শুনানি শেষ কবে হবে? কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন? ভোটের দিন ঘোষণা হবে কবে? কবে হবে ভোট? নিউজ 18 বাংলা। বুধবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে ইডি তলব। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে কয়লা পাচার মামলায় মনোরঞ্জনকে ইডি তলব। 2025 সালে দায়ের হওয়া নতুন মামলায় তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, কয়লা পাচার মামলায় 2025 সালের যে ইসিআইআর করা হয়েছিল ইডির তরফে, গত সপ্তাহে বুধবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তাকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে এবং আজকে ইডি দপ্তর তাকে হাজির আসতে নির্দেশ দেওয়া হয়েছে, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। অন্যদিকে মনোরঞ্জন মণ্ডল ছাড়াও চিন্ময় মণ্ডল নামে আরেকজন কয়লা মাফিয়া, যিনি লালা ঘনিষ্ঠ, যে লালার নাম এর আগে উঠে এসেছে কয়লা পাচার মামলাতে, যার বিরুদ্ধে ইডি সিনিয়র উভয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ক্যাসিট দিচ্ছে, তাকেও কিন্তু তলব করা হয়েছে আজকে, এমনকি ইডি সূত্রে খবর। এবং তোমায় জানিয়ে রাখবো, মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে গত সপ্তাহে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে এবং আজকে তাকে তলব করা হয়েছে, সশরীরে ইডি দপ্তর হাজির দিতে বলা হয়েছে। বেশ। প্রাইমারি স্কুলে লাইব্রেরি। দেবরার সরকারি প্রাথমিক স্কুলে লাইব্রেরির উদ্বোধন। নদিয়ার শান্তিপুর লাইব্রেরিতে তৈরি করা হবে নতুন অডিটোরিয়াম। ছড়ার বই থেকে গল্পের বই, উপন্যাস সব মিলবে পশ্চিম মেদিনীপুরের এই প্রাইমারি স্কুলের লাইব্রেরিতে। দেবরার খানামোহন পঞ্চায়েত এলাকায় কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়। এই সরকারি প্রাইমারি স্কুলে শনিবার লাইব্রেরির উদ্বোধন করা হয়। আমাদের স্কুলে লাইব্রেরি হয়েছে। আমাদের লাইব্রেরিতে গল্পের বই, ছবির বই ইত্যাদির বই রয়েছে। এর জন্য আমরা খুব খুশি হয়েছি। আমাদের স্কুলে একটি নতুন লাইব্রেরি হয়েছে। কি কি বই রয়েছে? সেখানে অনেক গল্পের, ছড়া এবং নানা রকম কার্টুনের বই। এই যে লাইব্রেরি হয়েছে, কতটা খুশি তোমরা? আমরা অনেক খুশি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের বইমুখী করে তুলতে এই উদ্যোগ। সহযোগিতা করেছে একটি বেসরকারি সংস্থা। এই লাইব্রেরি ওপেনে শিশুদের বই পড়ার মনস্কতা গড়ে উঠবে এবং এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করব। নতুন করে লাইব্রেরিতে বই সংযোজন করব। যেমন ডিজিটাল ক্লাসরুম গ্লোবালি গুরুত্বপূর্ণ, কিন্তু লাইব্রেরিটাও গুরুত্বপূর্ণ শিশুদের মনোসংযোগ বাড়ার ক্ষেত্রে, এবং শিশুদের বই পড়াটা অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ। সত্যিকার যদি একটা শিশুকে পড়াশোনা করতে হয়, মনঃসংযম দরকার হয়, তাহলে কিন্তু লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি। 1912 সাল নদিয়ায় তৈরি হয় লাইব্রেরি, শান্তিপুর পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরিতে রয়েছে 16,000-এরও বেশি বই, সংগ্রহশালা। লাইব্রেরি বিল্ডিং এর পেছনেই অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটি ভেঙে নতুন করে তৈরি করবে রাজ্য সরকার। লাইব্রেরি কর্তৃপক্ষের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকা। অডিটোরিয়ামের ঘর আরো বড় করা হবে। আসন সংখ্যা 385 থেকে বাড়িয়ে 600 করা হবে বলে দাবি। সমস্ত প্রক্রিয়াটা প্যাকেজ প্রক্রিয়া এবং রাজ্য সরকারের সহযোগিতায় এটা সম্পন্ন হবে। প্রায় এই যে 16,000 প্লাস যে বই আমরা চিন্তা ভাবনা নিয়েছি, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা সমগ্র বই
যত আছে ডিজিটালের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করব। 49 লক্ষ টাকা পেয়েছি ফার্স্ট ফেজে। ডিএম সাহেবের হেডে এই কাজটা হবে। অডিটোরিয়ামটাকে আমরা সুন্দরভাবে রূপদান করছি। আগামী দিনে অডিটোরিয়াম কমপ্লিট হয়ে গেলে আমরা লাইব্রেরির যে পোর্শনটা আছে টেন্ডার প্রসেসে পড়ে গেছে, টেন্ডার ওপেন হলে ওয়ার্ক অর্ডার হবে। আশা করছি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অথবা থার্ড উইকে আমরা কাজ শুরু করে দিতে পারবো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।